মহিলা মানুষ হয়ে 16 বছর দেশ চালিয়েছেন, সেটা গজব? আপনাদের মনের মধ্যে গজব। এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমরা সবাই মিলে তাকে নিয়ে আসবো। এবং মনে রাখেন, বাংলাদেশের সাথে শুধু ইন্ডিয়ার একটা কাঁটাতারের বেড়া, এর চাইতে বেশি কিছু নাই। সেই কাঁটাতারের বেড়া ব্রেক ডাউন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে। এবং দেখেন, কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা প্রায় অনেকের সাথে কথা, একটা রিক্সাওয়ালা উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে উনার ঢাকায় পরিবার নিয়েছিলেন, পরে উনার পরিবারে উনি চালাতে পারেন না বলে উনি গ্রামে তাদের শিফট করে দিয়েছেন। এবং উনি আমাকে বললেন যে মা, একটা কাজ করা যায় না কি? আপনি তো শিক্ষিত, আপনি একটা কাজ করতে পারেন না, কি করবো? আপনি আমাদের সব রিক্সাওয়ালাদের নিয়ে চলেন রাস্তায় নামি। আমি কিভাবে নামবো চাচা? এই জন্য নামি, আমরা তো আগের মতো করে খাইতে দিতে পারি না, আমাদের পরিবার না খেয়ে আছে, গ্রামে পাঠাই দিছি। তো মা, আমরা নাইলে 2 দিন রিক্সা চালাবো না, আমাদের সেই টাকা দিয়ে চলেন, চাঁদা তুলে আমরা শেখের বেটিকে নিয়ে আসি। উনি অনেক বয়োবৃদ্ধ, উনি শেখ হাসিনা নাম করে ডাকলেন এবং পরে বললেন চলেন না মা, আমরা শেখের বেটিকে নিয়ে আসি। তাহলে আপনি কি বলতে চান? সেই রিক্সাওয়ালা কি পেট ছিল? তাকে কি কোনো টাকা দেওয়া হয়েছিল? এই দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে আসবেন, এবং এটা আমি না, যদি বাঁচা থাকি তো থাকবো। এবং আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পোর্টাল থেকে নিউজ যাওয়ার কারণে আমাকে বিভিন্নভাবে বলা হয়েছে আমাকে যেন এর হাতে তুলে দেয়, ওর হাতে তুলে দেয়। আমি কি ভুলটা বলেছি? আমি সাধারণ মানুষের কাটার থেকে আমি নিরাপত্তায় ভুগছি, অনিরাপত্তায় ভুগছি, আমার 5টা মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না, আমার বাসা ভাড়া দেওয়া, আমার সংসার নিয়ে চলা কঠিন। আমি বলবো না আমার কথা? আমি কথা বললে আপনার ট্যাগ লাগিয়ে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে তার পক্ষে কথা বলছি, তার পেইড। আমি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ না, আমি তার পেইড না, আমি কারোরই পেইড না। আমি দেশের সাধারণ মানুষের জনগণের কাতার থেকে বলছি, আমার পেটে ভাত নেই, আমার নিরাপত্তা নেই। আমি বলবো না আমার সুবিধার কথা, অসুবিধার কথা? তাহলে কেমন দেশে আছি আমরা? জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ ভালোবাসে, কেননা আল্লাহ ভালোবাসে। দেখেন, আল্লাহ যদি বাঁচায় নেয় মারার মালিককে। শেখ হাসিনার উপর অনেক হামলা হয়েছিল। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়েছিল, টোটাল ফ্যামিলিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 21 গ্রেনেড হামলা হয়েছিল। 21 গ্রেনেড হামলা জননেত্রী শেখ হাসিনার নাম বাংলার মাটি থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। পাকিস্তান হানাদার বাহিনীরা যেভাবে বাংলাদেশকে হামলা দিয়েছিল, ওই 21 আগস্টও কিন্তু জননেত্রী শেখ হাসিনার উপর ওই প্রকল্প করেই কিন্তু হামলাটা দেওয়া হয়েছিল। আল্লাহ বাঁচানোর মালিক, মারার মালিক মানুষ কিন্তু মারতে পারে না। তাই এই জন্য শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়েছে। শেখ হাসিনা, আল্লাহ শেখ হাসিনাকে পছন্দ করে। দেখেন, 24 গণ অভ্যুত্থানের মাঝে কিন্তু শেখ হাসিনাকে একটা মারার প্ল্যান ছিল, যে এখানে শেখ হাসিনাকে মারার প্ল্যানটাই সবচেয়ে ভালো ছিল। কেননা 24 আন্দোলনে ছাত্র জনতারা কিভাবে রাস্তায় নেমেছে, কিভাবে তারা দাবি করেছে, আপনারা গণমাধ্যম দেখেছেন। আমরা জাতি হিসাবে প্রত্যেকটা জাতি কিন্তু দেখেছি তারা কিভাবে কি আন্দোলন করতেছে, কি তাদের চাওয়া পাওয়া। তারা কোটা সমস্ত আন্দোলন নিয়ে নেমেছিল। জননেত্রী শেখ হাসিনা তাদেরকে দ্বিতীয় দিন বলেছিল, তোমাদের দাবি মেনে নেওয়া হবে, তোমরা আসো আমার সাথে কথা বলো। তারপর কথা বললো, যদি না হয় এটা হাইকোর্টের মাধ্যমে দেবো, হাইকোর্ট এটা সমাধান করে দেবে, কিন্তু আমি তোমাদের পক্ষে আসি। দেখেন, ছাত্র জনতারা কিন্তু তার কোনো কথাই গ্রাহ্য করে নাই। বাংলাদেশের জন্য উনি একটা গণ্যমান্য ব্যক্তি ছিল। বিশ্বের ভিতরে ওনার একজন নাম এসেছিল মানবিক নেত্রী। সেই মানবিক নেত্রীর কথা যখন এই ছাত্র জনতারা শুনে নাই, যখন যাত্রাবাড়ি থানায় পুলিশ বাহিনীদেরকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন এই পুলিশ বাহিনীরা দেখতেছে যে আমাদের গায়ে ইটপাটকে ছুটতেছে, পুলিশকে নিয়ে অনেক মারধর, অনেক স্লোগান দিয়েছিল। এই ছাত্র জনতারা যা সহ্য না করতে পেরে পুলিশ বাহিনী কিন্তু গুলি করতে বাধ্য হয়েছিল। এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে পুলিশ বাহিনী বাংলাদেশের সন্তান। পুলিশরাও কিন্তু অনেক মারা গেছে। জুলাই বাস্তবায়নে শুধু ছাত্ররা না, জুলাই বাস্তবায়নে পুলিশ হত্যার বিচারটাও কিন্তু দরকার। যদি পুলিশ হত্যার বিচারটা করা হয়, তাহলেই তত্ত্বটা বের হয়ে আসবে যে কে অপরাধী, কে অপরাধী না, কে এই মানুষগুলা খুন করেছে, কে করে নাই। পুলিশ হত্যার বিচারটা তো দরকার আছে। ওহন কইতা রাস্তা ওয়াশিংটন না ঢাকা, ঢাকার প্রেমিকরা ওহন কস্তা কি লেগা? তাইলে বুঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন যে দেশ বেচ চালাইতেছে, চুক্তি করছে, যে এই চুক্তিগুলা করছে, এখন আমেরিকার আলু খাইবেন, গম খাইবেন, ভুট্টা খাইবেন, শুকর আমদানি করবেন, এরপরে আপনার এই যে পাম অয়েল আনবেন, এরপরে দুধ আনবেন, এগুলো সব আনতে হবে তাদের কাছ থেকে। আগে তেল আনতেন রাশিয়ার থেকে, এখন রাশিয়া থেকে তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবো। তারা তো পারমিশন দিতই না, ঘুরে গেলে তাদের কাছ থেকে আনতেইব। তো সুতরাং দেশের 12টা বাঁচবো। বছরে 300 কত কোটি বিলিয়ন ডলার, তারা কত কোটি ডলার তাদের কাছ থেকে অবশ্যই এইগুলা আমদানি করতে হবে, নাইলে হবে না। চুক্তি করছে, অবশ্যই করতে হবে। আমরা খাইতে পাই না, আমরা একটা এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশের দিকে নেওয়ার জন্য, আমাদেরকে একদম ওই কি যে বলে হত দরিদ্র দেশে পরিণত করার জন্য ইউনূস সরকার যেই চুক্তি করে আইছিল ইয়ার কাছ থেকে, কি যে বলে আমেরিকার কাছ থেকে, এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন। এই জন্য বলছি, ওনার কোনো মৌলবীরা রাস্তার কোনা, দিল্লি না ঢাকা, দিল্লি না। সে আইসা কি করছে, 600 কোটি টাকা মাফ করাইছে। তার ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব মৌকুফ করায়া, নিজে শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দোয়ায় তুলসী পাতা সাজছে। এই জন্য বলছি যুবক ভাইরা আমার, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। নবীর আদর্শই পারে আমাদেরকে খুন খারাপি রাহাজানির দিকে ফিরাই রাখতে। কথা কোন ঠিক না বেটি? আমার কথাকে রাগ করেন না।
আমি প্রেস ক্লাবে দাঁড়ায় গিয়ে সুৎকুর মহাজনরে কয়েছি আমার ব্যাপার আপনারা চিন্তা করেন না, আমার জবাব আমি দিব ইনশাল্লাহ। ফলাই গেছে ওখানে এতে কাফে বইছে, ওখানে এতে কাফে বইছে চুক্তি কইরা নির্বাচন 3 দিন আগে চুক্তিটা করছে, কাউরে দিয়েছে না, ওখানে এতে কাফে বয়ে দিছে। আমি বলছি যাতে বাইরে না যেতে পারে, জবাব দিয়ে বাইরে যেতে হবে। কথা কন ঠিক না বেটি? জবাব দিয়ে বাইরে যেতে হবে। আর আমরা মৌলবীটি তো ট্যাবলেট খাইলেছে, ওই শেষ, ওনার আন্দোলন করতো না, বুঝ পাইলেছে না, চেয়ার পাইলেছে না, সংসদের মতো জায়গাতে আছে। এই যে আমির হামজা, হে জীবনে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? হ্যাঁ, সংসদে গেছে গা, বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আপনারা মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম? আমার ফোলা ভান্ডি কই রে, ফোলা ভান্ডি কই? মন ডাকিতা করে তোরা যে কিতা করলাম বলে রে, যাইতালি চল লইলে ফোলা ভান্ডি একবারে তোমরা লয়া ইনশাল্লাহ না সালাম বলে 10টার ভিতরে 100 আসলাম। কথা কন ঠিক না বেটি? এটা মনে টের ফাইল হয়েছে, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, অসুবিধা নাই, আমরা নির্বাচনের পর থেকে মাহফিল শুরু করছি, আমরা দুঃখ নাই। আমের টিকায় শিশু কেন? ইন্টিরিয়াম তুই জবাব দে। আমের টিকায় মরলো কেন? আমের টিকায় শিশু মরলো কেন? ইনুস তুই জবাব দে। ইনুস তুই জবাব দে। আমের টিকায় মরলো কেন? আমের টিকায় শিশু মরলো কেন? ইনুস তুই জবাব দে। আমাদের শিশুরা বিকলাঙ্গ হবে কেন? ইনুস তুই জবাব দে। আমার শিশুরা বিকলাঙ্গ হবে কেন? ইনুস তুই জবাব দে। আমের টিকায় শিশু মরলো কেন? ইনুস তুই জবাব দে। ইউনুসের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ইউনুসের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ইউনুসের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাই বলল কেন? ইউনুস তুই জবাব দে। আমি কেন শিশু মারলো? ইউনুস তুই জবাব দে। জবাব তোমায় দিতে হবে। ইউনুস তুই জবাব দে। ইউনুসের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাই বলল কেন? ইউনুস তুই জবাব দে। বঙ্গবন্ধুর ভাষণ তো কোনো নিষিদ্ধ কিছু না। তা আমার বাবা বলেছিল যে এই ভাষণ বাজানোর জন্য যদি আমার মেয়ের ফাঁসিও হয়ে যায় তাতেও আমার কোনো আফসোস থাকবে না। 7ই মার্চের ভাষণ বাজিয়ে জেলে গেলেন, আপনার কি কখনো নিজেকে অপরাধী মনে হয়? অপরাধী মনে হওয়ার তো প্রশ্নই আসে না। এবং এখানে একটা মজার একটা ব্যাপার আছে, আমার বাবা এই ঘটনার পরে বলেছিলেন যে বঙ্গবন্ধুর ভাষণ তো কোনো নিষিদ্ধ কিছু না, এটা আমাদের মুক্তিযুদ্ধের একটি সূচনার, একটি গৌরবের একটি অংশ, আমাদের ইতিহাসের জায়গা। ইউনেস্কোতেও তো এটির একটি আছে, স্বীকৃতি আছে। তো আমার বাবা বলেছিল যে এই ভাষণ বাজানোর জন্য যদি আমার মেয়ের ফাঁসিও হয়ে যায় তাতেও আমার কোনো আফসোস থাকবে না। তা আমার ভেতরে তো সেই জিনিসগুলো আমার পারিবারিকভাবেই তো আমাকে ছোটবেলা থেকে সেভাবেই গড়ে তোলা হয়েছে। আমি অপরাধী কেন হব? আমার কোনো অপরাধ নেই। আমি মনে করি আমার সেই সময় যেটি করা দরকার ছিল, যেটি আরো অনেকেই উচিত মনে হওয়ার পরেও করে নাই, সেটা আমি করতে পেরেছি এবং আমার মনে হয় যে আমি আমার দায়িত্বটি পালন করেছি। কয়েকটা বিষয়ে পরিষ্কার বার্তা দিতে চাই আজকে। ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, 15,000 শিক্ষার্থীকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, 5 লক্ষ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের বাইরে, কয়েক হাজার নেতাকর্মী কারাগারে, মামলা দেওয়া হয়েছে, কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে, মব সন্ত্রাস সহিংসতার শিকার হয়েছে লক্ষাধিক নেতাকর্মী। যেভাবেই হোক না কেন, নতুন একটা সরকার ক্ষমতায় বসেছে। ক্ষমতায় আরো কিছুদিন থাকতে চান, থাকুন, কিন্তু রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। আমাদের অধিকার নিয়ে টাল বাহানা করবেন না। অবস্থার পরিবর্তন না হলে, আচরণ না বদলালে মনে রাখবেন এই নিষেধাজ্ঞার অস্ত্র আপনার বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে। সিম্পল ম্যাথ বলি, যতদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে ততদিন যে অন্য কোনো সংগঠন নিষিদ্ধ থাকবে না তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমরা তা চাই না। অতএব যা করছেন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। 2008 থেকে 2024 ছাত্রদল নিয়মিত কর্মসূচি দিয়েছে, কার্যক্রম পালন করেছে, সংবাদ সম্মেলন করেছে, সভা সমাবেশ, মিটিং মিছিল করেছে। ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের ঘাটতি থাকলেও সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি, পরিবেশ পরিষদের বৈঠকে সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে। রাজনৈতিক সংকট থাকলেও শীর্ষ পর্যায়ের নেতা থেকে সকল পর্যায়ের কর্মী পর্যন্তই নির্বিঘ্নে একাডেমিক জীবন কাটিয়েছে। তারা ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, সার্টিফিকেট নিয়েছে, চাকরিও করেছে। কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী এর প্রত্যেকটি অধিকার থেকেই বঞ্চিত। নিষেধাজ্ঞা অব্যাহত রেখে নির্যাতনের যে স্টিম রোলার চালাচ্ছেন, মনে রাখবেন জাস্টিস উইল বি ডেলিভার্ড অ্যাকর্ডিংলি।
আমরা সামনের দিকে তাকাতে চাই। আমরা একটা মানবিক, গণতান্ত্রিক, সহিষ্ণু রাষ্ট্র ব্যবস্থা চাই। দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক মৌলিক নাগরিক অধিকারের গ্যারান্টি চাই। কিন্তু আমাদের চাওয়া দিয়েই সব হয় না। বাস্তবতাও রাজনীতির গতিপথ নির্ধারণ করে। বল এখন বিএনপি সরকারের কোর্টে। আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা, আমাদের লেখাপড়ার অধিকার ফিরিয়ে দেওয়া হবে কিনা, আমাদের রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা থাকবে কিনা, এর মাধ্যমে আপনি শুধু আমাদের বর্তমান নির্ধারণ করছেন না, আপনার ভবিষ্যতও নির্ধারণ করছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি নেগলেসিস ছিল। তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উদয়ন হল? ডক্টর আসিফ নজরুল সাবেক সাবেক আইন উপদেষ্টা, তারপরে সিআর আবরা সাবেক শিক্ষা উপদেষ্টা, রাজওয়ানা হাসান সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, শফিক আলম প্রেস সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে যারা জীবনে তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এইটা একটা জাতির এই এত বড় দুর্ঘটনা, জাতির সাথে তারা কি প্রতারণা করছে, তারা সাথে সাথে স্টেটমেন্ট করছে যে আমরা এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেব। কিন্তু আজ পর্যন্ত এই বাদী এবং সাক্ষীদের সহকারে 35টা মৃত সন্তানের, 35টা মৃত ব্যক্তির, 28টা শিশু সহকারে 35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই। নাম্বার 1। নাম্বার 2, তারা রাষ্ট্রে ক্ষমতা থাকার কারণে তাদের ক্ষমতা অপব্যবহার করে সঠিক তদন্ত হয় নাই। সঠিক তদন্ত যদি বেরোয় আসে, আমরা সঠিক তদন্তের জন্য আজকে ন্যায় বিচারের প্রতীক, পবিত্রতার প্রতীক আমরা আদালতের কাছে এসেছি ন্যায় বিচারের প্রার্থনার জন্য। এই বাদী এবং সাক্ষীদেরকে নিয়ে তারা ন্যায় বিচার চাচ্ছে যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। এটা তদন্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে বাংলাদেশের বিশাল এখনো অসংখ্য লিগ্যাল এজেন্সি রয়েছে যাহারা তদন্ত করলে প্রকৃত ইতিহাস বেড়ে আসলেই আমরা যাদেরকে এখানে আসামি হিসেবে নিয়েছি প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সেই কারণে ন্যায় বিচারের সাথে আমরা আজকে আদালতের দ্বারস্থ হয়ে এয়ার মার্শাল যিনি চিফ বর্তমানে বিমান বাহিনীর, উনি আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি নেগলেসিস ছিল। তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উদয়ন হল? সব সময় একটা আকুতি মিনতি করে একটা অনুরোধ করি সরকারের কাছে, আপনি পুরো বিশ্ববিদ্যালয়ের 600 একর জমি এরিয়া করিয়া একটা অস্ট্রেলিয়ার গরু খামার দেন, দিয়ে বিভিন্ন জাতের গরু ফেলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে অনেক। আপনি এই যে ঢাকা ভার্সিটি কি ফল পায়, এত হাজার হাজার কোটি টাকা লস করে। হ্যাঁ, একজন সায়েন্টিস্টের জন্ম হয়েছে, আপনার একটা গ্রামের ফলে একটা বিমান আবিষ্কার করছে, আর আঙ্গ বুয়েটে যারা পড়ে তারাও অটো রিক্সা আবিষ্কার করছে। এই বিশ্ববিদ্যালয়তে কি মানে কোন এই চোরের দেশে আপনি কি উন্নয়ন করবেন কোন? এই যে একটা ব্রিজ, এটা কক্সবাজার এলাকায় এত সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজের নাম কি ভাই? এই যে শুনেন, এই ব্রিজের নাম কি? লাল ব্রিজ, তুরস্ক লাল ব্রিজ। আচ্ছা, এটা কক্সবাজার এলাকায় এই নদীর নাম কি? গুগলিয়া বাকখালি। এই যে লাইট দেখেন, এই যে লাইট আছে, এটা আছে, এই যে লাইট, এই গ্রামে সবগুলা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এখানে চুরের অভাব নাই, না হলে অনেক সৌন্দর্য ছিল আগে, সব লাইট গুলা চুরি করে নিয়ে গেছে। মনে করে এত সুন্দর একটা ব্রিজ উপকার করে দিচ্ছে, কিন্তু দুইটা দিকে কেন দিকে সুইদার দিত, তাহলে সবগুলা ঠিকঠাক থাকতো। দেশে আপনি কি উন্নয়ন করবেন? চোরের দেশে উন্নয়ন করবেন কেমনে? ব্রিজের লাইট খুলে নিয়ে গেছে গা, দেখছেন আপনাদের কারেন্টের লাইন আছে, এরপরে দেখবো যে এই তারও নাই, এই তার দেখবেন বের করে যে কোনো মূল্যে এই তার কিন্তু তারা বের করে নিয়ে যাবো গা। এখন পর্যন্ত 2-1টা লাইট অবশিষ্ট আছে অবশ্য, কিন্তু এখন আর জ্বলে না। এই যে নিয়ে গেছে গা, দেখছেন এইগুলা কিন্তু এখন আর জ্বলে না, বন্ধ। কিন্তু চোরে কিন্তু চুরি করে লাইট নিয়ে গেছে, এটা নিয়ে মানে বাড়িতে লাগাইছে অথবা বিক্রি করছে। এই হলো অবস্থা এই দেশে। এই ব্রিজটা আমি যেটা শুনলাম শেখ হাসিনা সরকার করে গেছে, পরে ইউনূস সরকার সবাই উদ্বোধন করছে, রং টং করে উদ্বোধন করছে। কথা হলো যে সরকারই করুক, কেরা করছে বিষয় না, কথা হলো দেশের উন্নয়ন তো হয়েছিল। ব্রিজটা যদি পারতো যে নাট খুইলে, এই যে নাট আছে না ভাই, নাট, এই নাট খুইলে যদি পারতো তাহলে এই ব্রিজটা উঠিয়ে নিয়ে গেত গা। ব্রিজ উঠিয়ে নেওয়া সম্ভব হয় নাই,
এই কারণে নিতে পারে না, সম্ভব হইলে তাও নিত। যদি মনে তাহলে এই যে সৌন্দর্য দিছে না, এগুলা খুলিয়ে নিয়ে বাড়িতে নিয়ে বাড়ির কাজে লাগাইতো, না কাজে লাগিয়ে এলে ফালিয়ে দিত, তারপরে উনি রাখতো না, পারে নাই, তাই এখনো আছে। কথা ঠিক আছে না কথায় বেজার আছে কমেন্টে জানায়, ভালো লাগলে শেয়ার করেন। মেয়ে যে আছেন যা কয় উচিত কথা কয়, এদেশ হলো সব হলো চোরের দেশ এটা।